না, প্রয়োজনে আপনাকে এক্ষুনি বিয়ে করব, তবু আপনার মুখে বউ ডাক শুনেই ছাড়বো। প্রণয় মৃদু হাসি দিয়ে বলল। আচ্ছা, বিয়ে করবে কিভাবে শুনি? প্রিয়তা প্রণয়ের খচা খচা দাড়িযুক্ত গালে কষে একটা চুমু খেয়ে আগ্রহ নিয়ে বোঝানোর ভঙ্গিতে বলল। আপনি কবুল বলবেন, আমি কবুল বলবো, ব্যাস বিয়ে হয়ে যাবে। তারপর বাসর করব, তারপর আমি আর আপনি মিলে মুরগি বাচ্চার মতো এক ঝাঁক ছানা ফুটাবো। প্রিয়তার কথায় শব্দ করে হেসে উঠল প্রণয়। প্রিয়তার গাল টেনে দিয়ে বলল। পাকা বুড়ি। প্রিয়তা নাকের পাটা ফুলিয়ে বলল। পাকা বলবেন না, যা বলছি তাই বলুন। বলুন। প্রণয় ওর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল। বলবো না, কারণ মুরগির বাচ্চার মতো এক ঝাঁক বাচ্চা পয়দা করার মতো অত জোর তোমার গায়ে নেই। প্রিয়তা প্রণয়ের বুকে কিল মেরে বলল। কখনো আদর দিয়ে দেখেছেন পারবো কি না? ছ্যা, আপনাকে বলেই বা কি লাভ? বাচ্চা পয়দা করার জন্য তো আদর করতে হয়। বলতে বলতে থেমে প্রিয়তা ভ্রু বাঁকিয়ে বলল। আমার কেন যেন সন্দেহ হচ্ছে। কে? প্রিয়তা আবারও ভ্রু নাচিয়ে সন্দেহান কণ্ঠে বলল। সত্যি বলুন তো, আপনার মেশিনের সমস্যা, তাই না? আমি তো আগেই বুঝতে পেরেছি। প্রিয়তার কথায় হুট করে কাশি উঠে গেল প্রণয়ের। লাফিয়ে উঠল প্রিয়তা, প্রণয়ের পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল। আরে আরে, কি হয়েছে? পানি খাবেন? প্রণয় নিজেকে ধাতস্থ করলো। আচমকাই প্রিয়তার ঠোঁটে চেপে ধরে চাপা ক্ষোভ প্রকাশ করে বলল। আমার মেশিনের সমস্যা, তাই না? আয় তোকে দেখাই। প্রণয়কে রাগাতে কথাটা বলেছিল প্রিয়তা, কিন্তু বেটা এভাবে খেপে যাবে ভাবতেই পারেনি। বেচারি ভয়ার্ত চোখে প্রণয়ের দিকে তাকিয়ে দ্রুত দুপাশে মাথা নাড়ল। ভয়ে পিত্তি মাথায় উঠে গেছে মেয়েটার। সে তোতলিয়ে বলল। না না না, থাক, আজ দেখবো না। এই কথায় প্রণয় আরো চটে গেল। প্রিয়তাকে চেপে ধরে বলল। এখন দেখবি না কেন? আজ তোকে দেখতেই হবে। না। বলে প্রণয়ের বুকে মুখ লুকালো। ছেলেরা সব সহ্য করতে পারলেও কেউ তাদের পুরুষত্বের দিকে আঙ্গুল তুলবে এটা তারা কখনোই মেনে নেয় না। প্রিয়তার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল প্রণয়। হুঁশিয়ারি বলল। মেশিন নিয়ে আর দ্বিতীয় দিন খোটা দিবি না, তাহলে এমন আদর করবো যে 10 সেকেন্ড পরে কান্না করে দিয়ে বলবি ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। প্রণয়ের কথায় এবার আর কোনো জবাব দিল না প্রিয়তা। সে সত্যি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা যেতে চায় না, তাই বুকের উপর চুপচাপ ঘাপটি মেরে পড়ে রইল। সময় গড়ালো, সাথে সাথে প্রিয়তার চোখের পাতা ভারী হয়ে আসছে। আর কেমন শীত শীতও লাগছে। বাহিরের তুষার ঝড়ের তাণ্ডব বাড়ছে ক্ষণে ক্ষণে। শীতের হাত থেকে বাঁচতে বুদ্ধি করল প্রিয়তা। একটু শান্তিতে ঘুমানোর লোভে বিড়াল ছানার মতো সুরসুর করে ঢুকে পড়ল প্রণয়ের শার্টের ভেতর। উষ্ণ বুক, পেট আর শরীরের তাপ গায়ে লাগতেই ভীষণ আরাম বোধ করল প্রিয়তা। সাথে সাথেই একটা শিরশিরে কম্পনও ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। এই ছোট্ট কাজে প্রণয় বুকের ভেতর চরম সুখ অনুভব করল। ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকলো প্রিয়তার মাথায়। প্রিয়তা আরও কিছুক্ষণ উল্টাপাল্টা বকাবকি করে একসময় গভীর তন্দ্রায় তলিয়ে গেল। প্রণয় পরম স্নেহে আরো দুটো চুমু খেলো প্রিয়তার কপালে। মনে মনে বলল। তুই ভুল জানিস জান, আমার মন আর শরীর কোনোটাই অন্য কারো নয়, সব তোর। তোর প্রণয় ভাই পুরোটাই তোর। আমাকে কবরে না শোয়ানো পর্যন্ত এই মন শরীর একমাত্র মালকিন তুই। তুই আমার সকল সুখের আধার, আমার বেঁচে থাকার কারণ, মরে যাওয়ার কারণ। আজকের রাতটাই হয়তো আমাদের সুখের অন্তিম রাত। এমন রাত হয়তো আমার জীবন আর কোনো দিনও আসবে না, কিন্তু তোর এই উপহার দেওয়া রাতটা আমার বুকে বসে রাখবো শেষক্ষণ পর্যন্ত। বলে বহু বছর পর একটা সুখের নিঃশ্বাস ফেলল প্রণয়। এই ছোট্ট দেহের ভারটা অস্তিত্বে পেলে অন্য সকল ভার আপনা আপনি সরে যায়। মানসিক শান্তিতে প্রণয়ের চোখেও লেগে আসছে। জানা নেই এমন ঘুম আর কখনো আসবে কিনা। তাই প্রণয় এই শেষ শান্তিটুকু মিস করতে চায় না। এক হাতে প্রিয়তাকে বুকে আগলে অন্য হাতে পাশের সেন্টার টেবিল থেকে ফোনটা নিল। ঘুমু ঘুমু চোখে বা হাতে কিছু একটা টাইপ করে পুনরায় ফোন যথাস্থানে রেখে দিল। নিজের বলিষ্ঠ পুরুষালী দু হাতে নরম শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুঝল এবং 1 মিনিটের মধ্যে সেও ঘুমের রাজ্যে হারিয়ে গেল। কত সুখী দুজন, কিন্তু এই সুখ কি তাদের কপালে সইল? জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু, উঠে পড়ুন, বিশাল কাণ্ড ঘটেছে। শুদ্ধ পাশ বালিশ বুকে জড়িয়ে মটকা মেরে পড়ে আছে।
প্রীতমের চেঁচামেচির সবই সে শুনতে পারছে, কিন্তু জবাব দিতে মন চাচ্ছে না। প্রীতম এবার বিছানায় হাঁটু গেড়ে বসে পড়ল। শুদ্ধের কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে উঠল। ও জামাইবাবু উঠুন না, না হলে হাতে হাড়ি খেয়ে আর পিছনে বাজ হয়ে যাবে। কানের কাছে এমন চিৎকার দেওয়ায় ঘুম ভেঙে ধরফরিয়ে উঠে বসলো শুদ্ধ। থতমত খেয়ে তাকালো প্রীতমের দিকে, কণ্ঠে বিরক্তি ঠেলে বলল, কি শালা, এই মাঝরাতে চেঁচাচ্ছ কেন? বউকে কাছে না পেয়ে কি মাথা খারাপ হয়ে গেছে? প্রীতম এবার আসন পেতে বসলো শুদ্ধের সামনে, মুখ বাঁকিয়ে বলল, আমি শালো নই সম্বন্ধী, আর বউ নিয়ে খোটা দিও না জামাইবাবু। বউয়ের মর্ম তোমার মতো ভার্জিন বাবুরা বুঝবে না। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথা ঝিমঝিম করছে শুদ্ধের। সে বিরক্ত কণ্ঠে বলল, এই মাঝরাতে কি আমার ভার্জিনিটির খিল্লি উড়াতে এসেছো সম্বন্ধী? প্রীতম বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলল, হাদিসে আছে, অবিবাহিত নারী পুরুষটা হচ্ছে মিসকিন আর এতিম। মিসকিনদের খিল্লি এই প্রথম শিখদের উড়ায় না। শুদ্ধ হাই তুলে বিরক্তি মুখে বলল, তোমার হাদিসের বাণী সকালে শুনবো। শালাবাবু এখন ঘুমাতে দাও। বলে শুয়ে পড়তে নিল শুদ্ধ। সাথে সাথেই তাকে আটকে দিল প্রীতম। রসিকতা ছেড়ে সিরিয়াস মুখে বলল, এখন ঘুমানোর সময় নয় জামাইবাবু, বিরাট ঝামেলা হয়ে গেছে দেখো। প্রীতমের সিরিয়াস কণ্ঠ শুনে সোজা হয়ে বসলো শুদ্ধ। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল। কি করেছে? প্রীতম শুদ্ধের হাতের নিজে ফোন তুলে দিল, মোবাইলের দিকে ইশারা করে বলল। দেখো। শুদ্ধ চোখ কষলে ঝাপসা চোখে তাকালো মোবাইল স্ক্রিনে। চোখের সামনে জরুরি সংবাদ ঝলসে উঠল। নিচে লাল ব্যানারে মোটা অক্ষরে লেখা উঠল, ন্যাশনাল ইমার্জেন্সি ASR লোকেটেড অ্যান্ড। কানাডিয়ান প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে মাইকের সামনে, মুখ থুবড়ে, চোখ রাগের জমাট বাঁধা ক্ষোভ। চারপাশে সশস্ত্র মিলিটারি অফিসার প্রস্তুত অবস্থানে দাঁড়িয়ে। পেছনের সাইরেন বাজছে নিরবিচ্ছিন্ন। প্রেসিডেন্টের গম্ভীর কণ্ঠস্বর চারিদিকে কোলাহল মুখর পরিবেশ নিস্তব্ধ করে দিল। তিনি গর্জে উঠে বললেন, দেশবাসী, আজ আমি এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যা বিশ্ববাসীকে জানানো আমার কর্তব্য। মাত্র 20 মিনিট আগে নিখোঁজ হয়ে যাওয়া কারো জন্য শীর্ষ বিজ্ঞানীর কাটা মাথা আর শরীরের টুকরো টুকরো অংশ আমার ভবনের সামনে ফেলে গেছে কেউ। এক মুহূর্তের নীরবতায় পর স্ক্রিনে ভাইরাল ফুটেজের ব্লার করা ছবি ফুটে উঠল। রক্তে ভেসে যাচ্ছে সাদা চাদর। ভিড়ের মধ্যে চিৎকার, আতঙ্ক। অনলাইনে ছড়িয়ে পড়ছে দাউ দাউ আগুনের মতো শিরোনাম, জাস্টিস ফর 20 সায়েন্টিস্ট চাই। প্রেসিডেন্ট টেবিলে মুষ্টি মেরে দাঁত চেপে বললেন, ASR এর দুঃসাহস সহ্যের সীমা ছাড়িয়েছে। আজকে আমাদের মিলিটারির পূর্বমাত্রার অভিযান শুরু করেছে। স্ক্রিনে হঠাৎ দৃশ্য পাল্টে গেল। আকাশে যুদ্ধ বিমান গর্জে উঠছে। আর্মড হেলিকপ্টার বরফে ঢাকা পাহাড়ের দিকে শো শো করে উড়ে যাচ্ছে। ট্রেক্সের সারি এগিয়ে চলছে। এ যেন মৃত্যুর নীরবতা, এক ভয়াবহ ধ্বংসের পূর্বাভাস। বড়সড় GPS স্ক্রিনে লাল বিন্দু ফ্ল্যাশ করছে। ASR এর অবস্থান শনাক্ত। প্রেসিডেন্টের চোখে তখন আগুন। দেশবাসী শুনে রাখুন, ASR এর লোকেশন আমরা ডিটেক্ট করেছি। স্পেশাল ফোর্স ইতিমধ্যেই আক্রমণে নেমেছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর এই দুনিয়ায় ASR এর অস্তিত্ব থাকবে না। আতঙ্কমুক্ত হবে প্রতিটা দেশ। আজ রাতের পর দুনিয়া মুক্তির স্বাদ পাবে। অপেক্ষা করুন, সুখবর খুব শীঘ্রই আসছে। তার কণ্ঠ যেন বজ্রের মতো কেঁপে উঠল। এবার শেষ হবে সব। স্ক্রিন ঝাপসা হয়ে এলো। হঠাৎই নিস্তব্ধতা নেমে গেল কক্ষে। পর মুহূর্তেই ফোন স্ক্রিন ঝাঁকুনি খেয়ে অন্ধকারে ঢেকে গেল। নিস্তব্ধতার মধ্যে কেবল একটি শব্দ প্রতিধ্বনিত হলো। ভিডিওটা শেষ হতেই শুদ্ধের হাত থেকে ফোনটা আপনা আপনি পড়ে গেল। বুকের রক্ত জমাট বেঁধে গেল ভয়ে। ও শিট। শীতের রাত, বাহিরে 50 ডিগ্রি তাপমাত্রার সাথে তুষার ঝড়ের বেগ বাড়ছে শু করে। প্রবল বাতাসের সঙ্গে আকাশের তীব্র গর্জনে কেঁপে কাছের দেওয়াল। চারপাশের প্রকৃতিও যেন কোনো অশনীয় সংকেত পূর্বাভাস দিচ্ছে। তবে চার দেওয়ালের বাহিরে পৃথিবীটা
উতলা হলেও ভেতরটা নৈসর্গিক সুখের আবেশে ভেসে চলে। ভালোবাসা মৃদুমন্দ হাওয়ায় প্রেমের পর্দা উড়ে, যেখানে সুখী দুজন মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের একত্র শব্দ ব্যতীত অন্য কোনো সুর শোনা যায় না। প্রণয় প্রিয়তাকে চেপে একদম বুকের গভীরে পুরে নিয়েছে, অস্তিত্বের সাথে মিশিয়ে দিয়েছে নিবিড়ভাবে। দু হাতে প্রিয়তার পিঠ জড়িয়ে থুতনি ঠেকিয়েছে মাথায়। তার ঘুমন্ত ভারী ভারী নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে প্রিয়তার গলদেশে। প্রতিবার নিঃশ্বাসের সঙ্গে হুড়মুড়িয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করছে অতুলনীয় সেই মাদকীয় সুঘ্রাণ, যা ঘুমের মধ্যেও ছেলেটাকে অপ্রাপ্তিব মানসিক শান্তি দিচ্ছে। ব্যাস এতটুকুই যেন তার জীবন। প্রিয়তাও দু হাতে প্রণয়ের শার্ট মুঠো করে ধরে গলায় মুখ গুজে দিয়েছে, যেন প্রিয় বুকে ঢুকে পড়ার ক্ষুদ্র প্রচেষ্টা। প্রায় মিনিট 10 হলো জাবেদ প্রণয়ের রুমের বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভয় আতঙ্কে তার কলিজায় পানি শুকিয়ে মরুভূমি। এই শীতের রাতেও কপাল বেয়ে দরদর করে ঘাম প্রভাবিত হচ্ছে, শরীরের কাপড় চোপড় ভিজে জলে একাকার। জাবেদ পঞ্চমবারের মতো রুমাল দিয়ে কপাল বেয়ে পড়া ঘামটুকু মুছল। বসকে এক্ষুনি জাগানো জরুরি, কিন্তু কিভাবে জাগাবে সে? কিভাবে ডাকবে এখন? বিশাল কাচের তৈরি বাড়ির দরজা জানালা সব কাচের তৈরি বিধায় সে বিছানার দৃশ্যটা বাহিরে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে। এমন সুখের মুহূর্তে তার মন চায় না স্যারকে ডাকতে, কারণ ডেকে দিলেই তো এই মুহূর্তটা হারিয়ে যাবে, আবার তার বস একা হয়ে যাবে। জাবেদের মাঝে মাঝে খুব খারাপ লাগে তার স্যারের জন্য, কারণ আর কেউ না দেখুক সে এই মানুষটাকে খুব কাছ থেকে দেখে প্রতিদিন। দিনের শেষে গভীর রাতে তার করা প্রত্যেকটা পাগলামির সাক্ষী হয় সে নীরবে। কখনো তাকে ঠেকাতে পারে, কখনো পারে না। তার সঠিক মনে পড়ে না তার স্যার গত 4 বছর ঠিক কয়দিন ঘুমিয়েছিল। তাই এখন মানুষটার এই ক্ষণিকের শান্তিটুকু সে কেড়ে নিতে দ্বিধাবোধ করছে। কিন্তু এভাবে আর কতক্ষণ? এখানে বেশিক্ষণ থাকা মানে তো তাই জাভেদ আর বেশি ভেবে সময় নষ্ট করলো না। দ্রুত দরজা থেকে একটু আড়ালে সরে দাঁড়ালো। কিছুটা ভয় আর কিছুটা দ্বিধা সংমিশ্রণে কম্পিত হস্তে বসকে ফোনটা করেই ফেলল। সেন্টার টেবিলের পাশে থাকা ফোনটার সাথে সাথেই রিংটনের তুমুল শব্দে ভেসে উঠল। নিস্তব্ধ ঘরে তার বিকট শব্দ শোনালো ভয়ঙ্কর, কিন্তু এত জোরালো শব্দও প্রণয় বা প্রিয়তার উপর কোনো প্রভাব পড়তে দেখা গেল না। তারা দুজন এখনো গভীর ঘুমে, আর হবেই না বা কেন? দুজনের ঘুম তৃষ্ণা কত বছরের। জাভেদ ফোনটা কানে ধরে দাঁড়িয়ে রইল রিসিভের অপেক্ষায়, কিন্তু বিধিবাম তার কলটা রিং হতে হতে বন্ধ হয়ে গেল এক সময়, কিন্তু অপর প্রান্তের ব্যক্তির থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এদিকে গার্ডদের কল মেসেজ অতিষ্ঠ হয়ে যাচ্ছে জাবেদ। সে কম্পিত হাতে পুনরায় স্যারের নাম্বারে কল লাগালো। আবারও ফোনটা বিকট শব্দে বেজে উঠল কানের পাশে। এবার অনেকক্ষণ বাজার পর একটু নড়ে উঠল প্রণয়। ঘুমটা তার হালকা হালকা ছেড়ে যাচ্ছে, কিন্তু এত আরাম আরাম অনুভূতি হচ্ছে যে চোখ মেলতেই মন চাচ্ছে না। কিন্তু অনবরত ফোনের শব্দে প্রণয় এভাবে শুয়েও থাকতে পারল না। তার ঘুমের ঘোর কেটে গেল, তবে কাঁচা ঘুম ভাঙ্গায় মাথাটা ঝিনঝিন করছে। চোখ বন্ধ রেখেই মনে মনে প্রচণ্ড বিরক্ত হলে ফোনের ওপাশের ব্যক্তির উপর, কিন্তু এই বেয়াদব যন্ত্রটা বন্ধ হওয়ায় যেন কোনো নামই নেই। তাই অগত্যা বাধ্য হয়ে প্রণয়কে এই সুখ সজ্জা ছাড়তে হলো। সে ঘুম ঘুমো চোখ মেলে উঠে বসতে গেলেই ছোট্ট দুটো হাতের বাঁধনে বাধাপ্রাপ্ত হলো। বুকের দিকে তাকিয়ে দেখলো তার পছন্দের শার্টের মালিকানা অন্য কারো হাতের অধীনে। হালকা হাসলো প্রণয়, আবারও একটু ঝুঁকে গেল সেই নারীর দিকে। লম্বা এলোমেলো চুলের আড়ালে তার প্রিয় মুখখানা ঢেকে আছে। প্রণয় আলতো ছুঁয়ে মুখের উপর পড়া লম্বা চুলগুলো একটা একটা করে সরিয়ে দিল। কমফোর্টারটা গলা পর্যন্ত টেনে দিয়ে চকচকে কপালে কালচে লাল ঠোঁটের দীর্ঘ পরশ এঁকে দিল। নিজের হাতের বাঁধন আরও একটু শক্ত করে বুকের মধ্যে নিল। স্নেহের উষ্ণতায় একটু নড়ে উঠল প্রিয়তা।
আদুরে বিড়াল ছানার ন্যায় আর একটু গুটিয়ে গেল উষ্ণ বুকে। ঘুমের ঘোরে দু হাতে জড়িয়ে ধরল প্রণয়ের কোমর। তৃপ্তি নিয়ে সেই দৃশ্য অবলোকন করল প্রণয়। হাত উঠিয়ে তেল চিকচিকে গালে আলতো করে বুড়ো আঙ্গুল বুলিয়ে দিল। কানের কাছে ঠোঁট নিয়ে আদরে মাখা কণ্ঠে বলল, আমার ঘুমন্ত পড়ি। প্রণয় নিজের ধ্যানে মগ্ন হতে নিলেই তৃতীয়বারের মতো ফোনের কর্কশ শব্দে ধ্যান ভেঙে গেল। এবার আর চোখ মুখে বিরক্তি ফুটিয়ে তুলল না প্রণয়। ভ্রুকুসকে ভাবল, এত রাতে এতবার ফোন করছে যখন, নিশ্চয়ই কিছু হয়েছে। প্রণয় ভাবনা ছেড়ে হাত বাড়িয়ে ফোনটা নিল। মোবাইল স্ক্রিনে চোখ রাখতেই জাবেদের নামটা দেখে কপালে চিকন রেখাগুলো আরো সুদীর্ঘ হলো। সে ফোন রিসিভ করে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে জাবেদের ভীত সন্ত্রস্ত কণ্ঠ ভেসে এলো। স্যার জাবেদের ঘাবড়ে যাওয়া কণ্ঠধ্বনিতে নড়ে বসলো প্রণয়। কর্কশ গলায় প্রশ্ন ছুড়ে দিল। এক্সপ্রেশন না দিয়ে ঝটপট বলো, কি হয়েছে? জাবেদ ভয়ে দু একটা ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। কানাডিয়ান সরকার আপনার লোকেশন ট্রেস করে ফেলেছে। তারা জেনে গেছে আপনি ফ্রস্ট হ্যাভেনে আছেন। এমনকি তারা এটা আরও 2 ঘন্টা আগে জেনেছে স্যার। তারা যখন তখন আপনাকে ধরতে চলে আসবে। তখন আপনি আর আপু ভীষণ বিপদে পড়ে যাবেন। বাইরের অবস্থা ভালো নয়। চাইলে এখন আমরা সবাই একসাথে পালাতে পারবো না। জাবেদের কথায় প্রণয়ের কলিজা ধক করে উঠল। সাথে সাথে দৃষ্টি চলে গেল নিজের বুকের মধ্যখানে, যেখানে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে তার প্রাণ পাখি। এখন যদি এখানে পুলিশ মিলিটারি হামলা চালায় তখন প্রণয় কিভাবে সেভ করবে তার জানকে? একটু পর তো এই শান্ত জায়গাটাই রণভূমিতে পরিণত হবে। প্রণয়ের ভাবনার মধ্যেই অপর প্রান্ত থেকে জাবেদের কণ্ঠ ভেসে এলো, স্যার কী করবো দ্রুত বলুন, হাতে বেশি সময় নেই। প্রণয় একটা গাঢ় নিঃশ্বাস ফেলে 1 মিনিট ভেবে বলল, জাভেদ, জাস্ট 2 মিনিটের মধ্যে সিকোর্সকি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার বের করো, দ্রুত। জাবেদও আর উল্টাপাল্টা প্রশ্ন করে সময় নষ্ট করলো না। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রণয় ফোন কেটে কোমল চোখে তাকালো প্রিয়তার নিষ্পাপ মুখের দিকে। কি নিষ্পাপ একটা চেহারা! প্রণয়ের মন মানছে না আবার তার জানটাকে দূরে সরিয়ে দিতে, কারণ এবার সে শতভাগ নিশ্চিত এটাই তার জীবনের শেষ সুযোগ। এবারও যদি সে এই পাখিটাকে মুক্ত আকাশে উড়িয়ে দেয় তবে ইহজন্মের মতো তার প্রাণ পাখিটা হারিয়ে যাবে অন্তরিক্ষে, আর কখনো ফিরবে না তার বুকের খাঁচায়। খড়কুটোর আশ্রয়ে নতুন ঘর বাঁধবে না কারো বুকে। এই যে তার পাখি হারাবে, এরপর শুষ্ক বক্ষে মরণের তৃষ্ণা জাগলেও আর কখনো তাকে বুকে জড়াতে পারবে না। প্রণয়ের শ্বাস রুদ্ধ হয়ে আসছে। সে ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো। প্রিয়তার দু গালে হাত রেখে কাতর কণ্ঠে আবেদন করলো, একটা কথা রাখবে? না বলো না প্লিজ। আমি মুখে যতই বলি আমি ভুলে যাও, তুমি কিন্তু ভুলবে না জান, কখনো ভুলবে না, কেমন? কিন্তু প্রণয়ের সেই কাতর কণ্ঠ শুনতে পেল না প্রিয়তা। সে প্রণয়ের উষ্ণতায় আর মদের নেশার বেঘরে ঘুমাচ্ছে। প্রণয় আরো কয়েক সেকেন্ড মন ভরে দেখলো তাকে, তবে বেশি সময় তাকালো না। টেনে হিস্ট্রে নিজের দৃষ্টি নামিয়ে নিল, কারণ ওটা একটা মায়া যার দিকে বেশি সময় তাকালেই হারিয়ে যাবে প্রণয়। প্রণয় বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের বারন্ত সকল আবেগ অনুভূতি নিজের ভেতরেই চাপা দিল। সন্তপনে এক একটা করে প্রিয়তার শার্টের বোতাম লাগিয়ে দিল। ঘুমিয়ে থাকায় প্রিয়তার হাতের বাঁধন খুব একটা শক্ত নয়, তাই ধীরে প্রিয়তার কোমল হাত দুটো নিজের কোমরের ভাঁজ থেকে ছাড়িয়ে উঠে বসলো। ঘড়ির কাঁটায় তখন রাত 3টার কোঠায় ঠিক করছে। প্রণয় হাত বাড়িয়ে বেডসাইড ড্রয়ার খুলে ভেতরের জিনিসপত্র ঘেটে ঘুটে একটা ইঞ্জেকশন আর একটা সিরিঞ্জ বের করলো। মেডিসিনটা হাতে নিয়ে পুনরায় প্রিয়তাকে বুকে মেশালো। অদ্ভুতভাবে তার হাত কাঁপছে। ছোট্ট কাচের ট্যাম্পোনারটার ভাঙ্গার জোরও মনে হচ্ছে পাচ্ছে না ছেলেটা। মনের মিথ্যা ছলাকলায় প্রবাহিত হচ্ছে মস্তিষ্কে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে, করুণ সুরে বলছে, একটু বুঝ, এটা দিস না, এটা দিলে ওর সকল তিক্ত কথাগুলো মনে পড়ে যাবে। ও সব ভুলে গেছে। ওকে নিয়ে অনেক দূরে হারিয়ে যা, এত দূরে হারিয়ে যা যেখান থেকে তোদের আর কেউ খুঁজে পাবে না। চলে যা, আর দেখ
গত 5 বছরের কোনো কথাই ওর মনে নেই। ভুলে যা জীবনের অভিশপ্ত দিনগুলো। মনের কথায় প্রভাবিত হতে নিলে মস্তিষ্কও বিবেক বোধ বাগড়া দিল। তাচ্ছিল্য করে বলল, কোথায় পালাবি বল? কোথায় পালানোর জায়গা আছে তোর? আল্লাহর জমিনে এমন কোনো জায়গা কি আছে যেখানে তুই পালাতে পারবি, যেখানে তোকে কেউ খুঁজবে না? ভেবে দেখ, তুই দুনিয়া ছেড়ে পালাতে লুকালেও সেখান থেকে তোকে খুঁড়ে বের করা হবে। আর তখন তুই একা মরবি না, তোর সঙ্গেও দেওয়া অপরাধে সবার আগে মরবে এই বাচ্চা মেয়েটা। হয়তো তোর সামনেই মারা হবে। তখন সহ্য করতে পারবি? মস্তিষ্কের দেখানো কঠিন কঠিন সম্ভাব্য দৃশ্যে রুহু কেঁপে উঠল প্রণয়ের। নিজের চিন্তা ভাবনার উপর প্রচণ্ড রাগ হলো। সে কি ভাবছে এসব? প্রণয় আর হিবিজিবি ভেবে নিজের সময় নষ্ট করলো না। ট্যাম্পুলেনটা ভেঙে এলো, মেডিসিনটা দ্রুত সিরিজে ভরে নিল। প্রিয়তার হাতের সাদা শার্টের হাতা ফোল্ড করে সিরিজটা ঢুকাতে নিতেই টিং টিং শব্দে প্রণয়ের ফোনের মেসেজ এলো। প্রণয় পাশে চোখ তুলে দেখলো জাবেদের মেসেজের লেখা। স্যার, যা করবেন তাই করুন। ওরা 15 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। প্রণয় ফোন রেখে মনের অনুভূতিকে পায়ে পিষে দিল। দ্রুত হাতে প্রিয়তার বাঁ হাতের শিরায় মেডিসিনটা পুশ করে দিল। নিডেলের হালকা আঘাতে ঘুমের মধ্যে ও চোখ মুখ কুঁচকে নড়ে উঠল প্রিয়তা। প্রণয় সিরিজটা ছুঁড়ে ফেলে এক টুকরো তুলো সুচ ফোটানো জায়গায় চেপে ডলে দিল কিছুক্ষণ। অতঃপর প্রিয়তার পুরো শরীর কমফোর্টার দিয়ে মুড়িয়ে কোলে নিল। শেষবারের মতো কপালে ওষ্ঠ চেপে ধরে ব্যাকুল কণ্ঠে বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে পাখি, নয়তো এই জীবনের মতো আলবিদা। প্রণয়ের গ্লাস হাউস ফার্স্ট হ্যাভেনের সামনে দাঁড়িয়ে আছে সিক্রোসিক UH-16 ব্ল্যাক হক হেলিকপ্টার। তুষার ঝড়ের বেগ হয়তো একটু কমছে। প্রণয় ধীর পায়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। তার দুপাশে প্রায় 100-র মতো গার্ড হাতে বন্দুক ধরে দুপাশে দাঁড়িয়ে আছে। প্রণয় প্রিয়তার ঘুমন্ত শরীরটা নিয়ে আস্তে করে হেলিকপ্টারে উঠিয়ে দিল। জাবেদ পাশে দাঁড়িয়ে বলল, আপনিও তাড়াতাড়ি উঠে পড়েন স্যার, এখানে বেশিক্ষণ থাকা সেফ নয়। প্রণয় জাবেদের কথার জবাব না দিয়ে জাবেদের হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। কণ্ঠে কর্তৃত্ব ঢেলে তীব্র আদেশ সুলভ ভঙ্গিতে বলল, এই ঠিকানা ওকে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। রিমেম্বার, নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। প্রণয়ের কথার অর্থ বুঝলো না জাবেদ, তাই পুনরায় বলল, আমি কিভাবে স্যার? আমি তো এখানেই থাকবো। প্রণয় পুনরায় আদেশ ছুড়ল, না, তুমি এখানে থাকবে না, তুমি এখানে ওকে নিয়ে স্থান ত্যাগ করবে। যাও, উঠে পড়ো। প্রণয়ের কথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো জাবেদের মাথায়। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, কি বলছেন স্যার? আপনি এখানে থাকবেন আর আমি চলে যাব? ইম্পসিবল স্যার, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এ তো খেজুরে আলাপ করার সময় প্রণয়ের হাতে নেই, তাই সে মুখে কিছু বলল না। সোজা জাবেদের মাথায় রিভলভার ঠেসে ধরল। শীতল কণ্ঠে হুমকি দিয়ে বলল, আমার হাতে মরবে নাকি এখান থেকে যাবে? চুজ ওয়ান। বন্দুক দেখে ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে গেল জাবেদের। ভয়ে হাঁটুর মালাই চাকি ঠক ঠক করে কেঁপে উঠল। তবুও সে স্যারকে এই বিপদে ফেলে পালাতে নারাজ, তাই মনের সর্বোচ্চ সাহস জুগিয়ে বলল, কিন্তু স্যার, আমি আপনাকে ছেড়ে কিছুতেই। ঠাস করে গুলি ছোড়ার শব্দে আশপাশ কেঁপে উঠল। আহ বলে দুনিয়া কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল জাবেদ। পা চেপে ধরে মাটিতে বসে পড়ল। হাঁটুর 2 ইঞ্চি নিচ থেকে গল গল করে বেয়ে পড়ার রক্তে জমে যেতে লাগলো বরফের চাকাগুলো। প্রণয় শান্ত চোখে একটা গার্ডের দিকে তাকাতে গার্ড ঝড়ের বেগে ছুটে এলো। জাবেদকে দম ফেলার সুযোগ না দিয়ে চ্যাংদোলা করে তুলে হেলিকপ্টারে বসিয়ে দিল। কিন্তু তখনও জাবেদ চিৎকার দিয়ে বলছিল, স্যার, আপনি আমাকে মেরে ফেলুন, তবুও আমি যাব না আপনাকে ছেড়ে স্যার। কিন্তু সে সব কথা প্রণয়ের কানে পৌঁছালো না। দেখতে দেখতেই চোখের সামনে থেকে মিলিয়ে গেল হেলিকপ্টার। আর প্রণয়ের চেহারায় চোখে মুখে জেগে উঠল পুরনো সেই হিংস্রতা। সে চোখ বন্ধ করে সাদমান শিকদারকে স্মরণ করল। প্রণয়ের জন্মের পর থেকে বাবা ছিলেন তার সব থেকে আপন। বাবাকে সে তার আইডল মনে করত। তাই ছোট থেকে জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত সে কখনো বাবার কথার অবমাননা করেনি।
বাবার জন্য জানটাও কোরবান করতে রাজি ছিল। ঠিক এতটাই ভালোবাসতো প্রণয় তার বাবাকে। কিন্তু যেদিন বাবার আসল চেহারা দেখেছিল, যেদিন বাবার ঘৃণিত রূপটা দেখেছিল, সেদিনও কেন জানি রাগ করতে পারেনি প্রণয়, ঘৃণাও করতে পারেনি। কেন যেন মনে হতো সাদমান শিকদার যা করছে তা খুবই স্বাভাবিক, কিন্তু জানে না কেন সে এই ঘৃণিত কাজগুলোকে সমর্থন করেছিল। কেন তার রাগ হয়নি? হয়তো রক্তই বলতো এসব আমাদের পূর্বপুরুষের ধর্ম, স্বাভাবিক। কিন্তু প্রণয় সব জানলেও কখনো এই সকল কাজে নিজেকে লিপ্ত করেনি। সব কিছু জেনে যেমন প্রতিবাদ করেনি, তেমনি ইন্ধনও জোগায়নি। সে যেমন চেয়েছে তাকে তেমন থাকতে দিয়েছে, কারো বিষয়ে মাথা ঘামায়নি, কারণ তার পৃথিবী ছিল অন্যরকম। কিন্তু সেই বাবাই একসময় প্রণয়কে মানসিকভাবে চাপ দিতে থাকে এসবে জড়িয়ে যাওয়ার জন্য, আর রাজি না হলে একসময় নিজের হাতেই ধ্বংস করে দেয় প্রণয়ের সাজানো পৃথিবী, তছনছ করে দেয় জীবন। তাসের ঘরের মতো ভেঙে পড়ে সকল সাজানো স্বপ্ন। হিংস্র হতে হতে কখন ভেতরের জানোয়ার জেগে যায় বুঝতেই পারে না প্রণয়। তবে বাবার কারণে নিঃস্ব হয়ে গিয়েও বাবাকে মন থেকে ঘৃণা করতে পারেনি প্রণয়। আর আজও এত বছর পরও সে পারে না তার বাবাকে ঘৃণা করতে। যে বাবা নিজের ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিল, ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করালো, এত কিছুর পরও সাদমান শিকদারকে ঘৃণা করে না প্রণয়। হয়তো রক্তের টান। প্রণয় শূন্যে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করল। তার ছেলের হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, নিজের ছেলেকে কাফনে মরণের জন্য রেডি থাকো বাবা, কারণ তোমাকে শাস্তি দেব না, কারণ তোমাকে শাস্তি আমি দেব না, দেবী মহান আল্লাহ তাআলা। আমি যেমন আমার পাপের শাস্তি ভোগ করছি, তুমিও ছাড় পাবে না বাবা। আমি আপনজনদের বিশ্বাসঘাতকতায় সব হারিয়ে কেঁদেছি, তুমি আমাকে হারিয়ে কাঁদবে, এটা হবে তোমার সর্বোচ্চ শাস্তি। প্রণয় বাড়ির দিকে আগাতেই পুনরায় থমকে দাঁড়ালো। অদূর থেকে ভেসে আসছে হালকা বাতাসের ফিসফাস শব্দ। প্রণয়ের পেছনে না তাকিয়ে বাঁকা হাসলো। গার্ডদের চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে ভেতরে চলে গেল। সেকেন্ড পাঁচেক গড়াতেই ঘন অন্ধকার আবৃত আকাশের বুক চিরে নেমে আসতে দেখা গেল ব্ল্যাক সাউন্ড প্রুফ হেলিকপ্টার। আর ব্লাডগুলো নিঃশব্দে ঘুরতে ঘুরতে এসে বরফ জমা ঢিপির উপর ল্যান্ড করল। এমন করে মাত্র 2-1 মিনিটের ব্যবধানে আরও 5টা হেলিকপ্টার ফোর্স হেলিকপ্টার সাদা জমাট বাঁধা বরফের গায়ে ল্যান্ড করল। সেই হেলিকপ্টারগুলোর কালো স্লাইডিং ডোর খুলে নিঃশব্দে পিঁপড়ের দলের মতো বেরিয়ে এলো 200-র বেশি ওয়েল টেন্ট সোলজার বা কানাডিয়ান স্পেশাল ফোর্স, যার মধ্যমণি হিসেবে সামনে এসে দাঁড়ালেন ক্যাপ্টেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অবিনাশ শর্মা। তীব্র তুষার বর্ষণ তখনও থামেনি। এই ঝড়ে সাধারণ মানুষের টিকা মুশকিল, তবুও সৈন্যরা নির্বিকার ঠিক আছে। অবিনাশ তাদের সামনে ইশারা করতেই তুষার আবরিত বরফের ঢিপির আড়াল থেকে সৈন্যরা হুঁশিয়ারির নজরের দৃষ্টি ফেলালো সামনে। তাদের থেকে প্রায় 500 পা দূরত্বে অবস্থান করছে অবিশ্বাস্য একটা ঝা চকচকে কাচের তৈরি ইমারত। লোকালয় থেকে 1000 কিলোমিটার দূরে এমন বরফে ঢাকা পরিত্যক্ত স্থানে যে এমন কিছু থাকতে পারে তা সাধারণ মানুষের কল্পনায় পৌঁছাবে না। তাহলে সরকার কোন ছাড়? এই জন্যই বোধহয় ক্রিমিনাল মাইন্ড আর নর্মাল মাইন্ডের মধ্যে আকাশ পাতাল ফারাক হয়। কানাডিয়ান সৈন্যরা কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো লোকেশনটা নিরীক্ষণ করলো। কোথায় কোন রাস্তা আছে তা দেখে নিয়ে সেই ঝড়ের মধ্যেই এগিয়ে চলল সামনে। চোখে তাদের বুলেট প্রুফ হেলমেট, ইনফ্রারেড ভিশন, গায়ে অ্যান্টি স্নাইপার স্যুট, হাতে নীরব রাইফেল। মুখে কোনো কথা নেই, চোখে শুধু আদেশ পালন করার নির্দেশ, প্রতিজ্ঞা। মিনিট 10-এর মধ্যেই তারা ঘুরে ঘুরে গ্লাস হাউসের চারপাশে একদম মাকড়সার জালের মতো পেঁচিয়ে ফেললো, নিঃশব্দে পেতে ফেললো এক মরণ ফাঁদ। মিনিট 5 যেতেই নীরব জায়গাটা কেমন হুট করেই বদলে গেল। 200 জন সৈন্য কয়েকটা টিমে বিভক্ত হয়ে চুপি সারে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। তাদের কয়েকজন নিঃশব্দে ছাদে, কর্নারে, রেলিংয়ে, ব্যালকনিতে, বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে পড়ল।
সর্বত্র তাদের নিঃশ্বাসের কম্পনে কাচের দেওয়ালে ভারী কুয়াশা সৃষ্টি করছে। বাড়ির চারপাশে চলতে চলতে হঠাৎ সৈন্যদলের একজনের পা পড়ে কিছুতে, সাথে সাথে বোমা বিস্ফোরণের শব্দে সকলের পা থমকে গেল। চোখের পলক ফেলার আগেই কয়েকজন সৈন্যের রক্ত মাংস সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছিটকে পড়ল 30 ফুট ধরে। বিপদ বুঝতে পেরে সাথে সাথেই সৈন্যরা লুকিয়ে পড়ে, যে যার পজিশন নিয়ে নিল। মুহূর্তেই বুঝে গেল এই বাড়ির সর্বত্র তাদের জন্য ট্র্যাপ পেতে রাখা হয়েছে। তারা পুনরায় নিচু হয়ে প্রতিটা জানালার নিচে শুয়ে পড়ে দুজন করে সৈনিক তাদের পাশে লাগানো ছাদের পাইপ বেয়ে বেয়ে ছাদে উঠে পড়ে 6 জন স্নাইপার। গ্যারেজের পাশের গোপন টানেলেও কেউ যেন না বোঝে, সেই ফ্লোরে প্লাস্টিক বোমা বসানো হয়। এ যেন এক নিঃশব্দ যুদ্ধ। এত কিছু হয়ে যাচ্ছে, তবুও যেন ফেস্ট হ্যাভেন্সের কারো কোনো সাড়া নেই। পুরো বাড়িটা যেন মৃত্যুর গন্ধে ছেয়ে গেছে। চারপাশে অন্ধকারে। আকাশে তখনও থেমে আছে দ্বিতীয় হেলিকপ্টার। তার ভেতর বসে আছে কর্নেল রায়ান অ্যালেস্টন স্পাইনার। ঠান্ডা চোখে তাকিয়ে আছে স্ক্রিনের ম্যাপের দিকে। If ASR withdraws, I want to hear it. এটাই ছিল তার আদেশ। আসলে এই অপারেশনটা ছিল ঘোস্ট কেস প্রোটোকল, বিশ্বজুড়ে চলমান একমাত্র সেই অপারেশন যেটার উদ্দেশ্য টার্গেট মাস্ট নট এসকেপ অর ফাইভার। তবে কিছুক্ষণ পরই অদ্ভুতভাবে সৈন্যদের সংখ্যা কমতে লাগলো। সেটা লক্ষ্য করে দাঁতের দাঁত চাপলো অবিনাশ। দলের থেকে কৌশলে আলাদা হয়ে সবার আড়ালে লুকিয়ে পড়ল। একটা কাচের দেওয়ালের গা ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অতঃপর সাবধানে দুটো নিঃশ্বাস ফেলে আবার চারপাশে মাথা ঘুরালো। আশেপাশে কেউ নেই বুঝতে পেরে নিজের সাথে আনা বিশেষ জিনিসটা বের করলো। অন্ধকার রাতেও ঝলসে উঠল সেই বস্তু। অবিনাশ সেই কালো ছুরির মতো মেটালের সাহায্যে বুলেট প্রুফ কাচের গা ধীরে ধীরে আঁচ কাটতে লাগলো এবং বেশ কয়েকবার প্রচেষ্টার পর কালো গ্লাসের গায়ে ক্যাচ ধরে গেল। অবিনাশ বাঁকা হেসে ছুরিটা পকেটে ঢুকিয়ে তার স্পেশাল টিম ডেকে কাচ ভেঙে নিঃশব্দে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। মেঝেতে তুষারের দাগ, দেওয়ালে অদ্ভুত নীরবতা। ঠিক তখনই টিকটিক ধোঁয়ায় ঢাকা করিডোরের ভেতর দিয়ে আবছা আলোয় সতর্কে পা ফেলছে অবিনাশ। বাড়ির ভেতরে অদ্ভুত ভৌতিক পরিবেশ। স্লিংয়ের লাইটগুলো একটার পর একটা নিভে যাচ্ছে, যেন কেউ ইচ্ছে করে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাইরে থেকে তীব্র গলাগলির শব্দ কানে আসছে। সেসবে পাত্তা দিল না অবিনাশের বিশেষ টিম, কারণ তাদের মারার জন্যই এনেছে অবিনাশ। ফার্স্ট করিডোরের শেষ প্রান্তে গিয়েও থেমে যায় প্রথম ইউনিট। তাদের চোখে পাওয়ারফুল ইনফ্রারেড ভিশন, তবুও বাড়ির ভেতরে সব কিছুই অস্পষ্ট। কুয়াশা আর ধোঁয়ায় প্রায় সব কিছুই ঘোলা ঘোলা, কিছুই দেখা যাচ্ছে না। ক্লিয়ার রাইট, ক্লিয়ার লেফট। বাক্য শেষ হওয়ার আগেই পাশের দেওয়ালের প্ল্যান সরে গিয়ে নীরবে বেরিয়ে এলো দুজন কালো পোশাকের গার্ড, যাদের দেখতে পেল না সৈন্যরা। তারা চোখের ধোঁয়াশা ভাব হাত দিয়ে সরিয়ে এগিয়ে যেতেই শেষ জনের মুখ চেপে ধরে এক গাঁট মুখ দিয়ে বের করার আগেই তৎক্ষণাৎ সুচালো সিনিস ঢুকিয়ে দিল সৈন্যের ঘাড়ের রগে। অতঃপর টিম মেম্বারদের আরেকজন খপ করে ধরে গলা থেকে মাথাটা আলাদা করে দিল নিঃশব্দে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাশের দরজা খুলে ধাক্কা মেরে তার দেহটা ফেলে দিল অতল গহ্বরে। বাইরে থেকে একই দরজা মনে হলো ভেতরের নকশাটা সম্পূর্ণ অন্যরকম। এভাবে একজন একজন করে কৌশলে টিম মেম্বারদেরকে হত্যা করতে থাকে ভেতরের গাটরা। টিম মেম্বাররা সতর্ক পায়ে সামনের কর্নায় ঘুরতেই হঠাৎ সাইলেন্ট এসএমজি থেকে ছুটে আসা বুলেট চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ে কয়েকজন। রক্তে ভেসে গেল কাচের ফ্লোর। তার প্রতিক্রিয়ায় একজন সৈন্য গ্লেন্ট ছুড়ে দিল। তার তীব্র বিস্ফোরণে করিডোরের শেষ প্রান্তের কংক্রিটের টুকরো আর লোহার
ফ্রেম উড়ে এলো, কিন্তু ধোয়ার ভেতর থেকে কয়েকজন গার্ড এখনো দাঁড়িয়ে। দ্বিতীয় ইউনিটের সিঁড়ি বেয়ে নামতেই নিচ থেকে সংস্ক্রিয় টারেট গর্জে উঠল। বুলেট প্রুফ সিন্ট হাতে এগিয়ে এলো ক্যাপ্টেন অবিনাশ। হাতে তার M416, নিঃশব্দ নিখুঁত ব্লাস্ট, পপ পপ পপ। টারেট থেমে গেল। ঠিক তখনই সিঁড়ির ছায়া থেকে এক গার্ড এসে ঝাঁপিয়ে পড়ল অচেতনভাবে। তবে সেখান থেকে কৌশলে সরে গেল অবিনাশ। তার বদলে তীব্র জোরালো ধাক্কা লাগলো এক টিম মেম্বারের সঙ্গে। ধাক্কায় তীব্রতায় দুজন গড়িয়ে পড়ল মেঝেতে। ছুরির ফলা গিয়ে ঠেকলো আর্মের ফাঁকে। অবিনাশ ডান হাতে এক ঝাটকায় পিস্তল বের করে ঠাস ঠাস করে মুহূর্তে কয়েকটা লাশ ফেলে দিল। গুলির আঘাতে ছিটকে পড়া রক্ত কাচের দেওয়াল বেয়ে চিকন ধারায় গড়িয়ে পড়ছে। গ্লাস হাউসের কেন্দ্রীয় এন্ট্রিয়ামে প্রবেশ করতেই একসাথে আগুন জ্বলতে শুরু করলো। 15-16 গার্ড আর সৈন্য একে অপরের দিকে গুলি ছুটছে। বুলেটের ঝাঁক কাচের দেওয়াল ভেদ করে বাইরে উড়ে যাচ্ছে। তুষারের ভেতরে ঢুকে মেঝেতে সাদা গালিচা তৈরি করছে, যার উপর রক্তের ছোপ দাগ ছড়িয়ে পড়ছে ক্রমাগত। একজন গার্ড উপরের ফায়ার করতেই জ্বলন্ত বিশাল ঝাড়বাতি ভেঙে পড়ল দুজন সৈন্যের মাথায়। পাশে থাকা সাদা মার্বেল টেবিল চূর্ণ হয়ে গেল। ব্যালকনির রেল থেকে উল্টো হয়ে ঝুলে আছে একজন গার্ড। রোপে নেমে আসতে আসতে সাইলেন্ট MP5 দিয়ে 4 জন সৈন্যের হেলমেটে হ্যান্ডশট দিল এক নিঃশব্দে। হঠাৎ রেডিওতে রায়ানের কণ্ঠ গর্জে উঠল, Hold your. We take them here. কিন্তু পর মুহূর্তেই তীব্র স্ট্যাটিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মনে হচ্ছিল গার্ডরা ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তারা ছায়া থেকে বেরিয়ে এসে মিলিটারি লাইনের মাঝখানে ঢুকে গেল। হাতাহাতি শুরু হলো। কাঁচ, রক্ত, ধোয়া, তুষার আর মৃত্যু মুখে পতিত সৈন্য ও গার্ডদের গুঞ্জনের শব্দে ভারী হয়ে উঠল বাতাস। তবে সবাইকে মরার জন্য ছেড়ে অবিনাশ দ্রুত উপরে উঠে গেল। চোখে তার লক্ষ্য ভেদের আগুন। ঘরের বাতাসে ঘুমট স্যাঁতস্যাঁতে ভাব। ঘরের খোলা জানালা দিয়ে সুরসুর করে ঢুকছে বাহিরের ঠান্ডা বাতাস। বাতাসের ধাক্কায় ভারী মোটা পর্দাগুলো উঠছে ফরফর শব্দে। সম্পূর্ণ কালো রঙে আবৃত ঘরের বিছানার চাদর, ঘরের পর্দা থেকে শুরু করে পায়ের পাপোশ পর্যন্ত নিখুঁত কালো রঙে মোড়ানো। তবে তার মধ্যেও আজ অন্য ছোঁয়া। কালো রঙের ঘরের মেঝেতে আজ মোটা সাদা রঙের মখমলের কার্পেট বিছানো। চারদিক সুগভীর সুগন্ধি মোমবাতি আলোয় স্নিগ্ধ হয়ে আছে। ঘরের জানালার টিমটিমে নরম আলো দেখা যাচ্ছে। সেন্টার টেবিলের উপরে রাখা এক গ্লাস রেড ওয়াইন, পাশে উষ্ণ আগুনের লেলিহান শিখায় চিমনির ভেতর ধিক ধিক করে জ্বলছে। বাঘের চামড়া পাতা সোফার প্রান্তে বসে আছে এক মানব। কাঠঝোড়া জেট ব্ল্যাক চামড়ায় কোটে আবৃত, ভেতরে গাঢ় ব্ল্যাক স্কিন শার্ট, হাতে কালো চামড়ার দস্তানা। তার শিকারী হিংস্র চোখ দুটো অন্ধকারের মধ্যেও কেমন চকচক করছে। তার ঠোঁটে কোনো শব্দ নেই, তবে তাতে লেপ্টে আছে রক্ত জমিয়ে দেওয়া শীতল এক টুকরো বাঁকা হাসি। কিছু মুহূর্তের নিস্তব্ধতার পর টুপ করে ডোর হ্যান্ডেল চাপার শব্দ হলো। চোখের পলকেই সিকিউরিটি রেডিকেট টপকে অবিনাশ ঢুকে পড়ল সেই ঘরে। সাদা ট্রেন্স কোটে ঢাকা শরীর, গলায় ঝুলছে ব্ল্যাক ব্যালিস্টিক ভেস্টো, পেছনে সক্রিয় AM416 ঝুলছে, কোমরে পিস্তল। ঘরে ঢুকতেই থমকে যায় অবিনাশ। সবার প্রথমেই তার চোখ আটকায় একজোড়া শীতল চোখে। চোখে চোখ পড়তেই নির্ভীক অফিসার অবিনাশ শর্মার কলিজা কেঁপে ওঠে নিঃশব্দে। সে নিজের চোখে ASRকে দেখছে, যাকে গত 9 বছরের হন্য হয়ে খুঁজছে সকলে। কিন্তু এ তো সেই মিস্টার আবরার শিকদার প্রণয়। তার মানে প্রেসিডেন্টের সন্দেহটাই সঠিক ছিল। অবিনাশের চোখে চোখ রেখে ASR ঠোঁট কামড়ে হাসে। ঠোঁটে এক টুকরো রহস্যময় হাসি ঝুলিয়ে বলে, একদম ঠিক গেস করেছিলেন অফিসার।
আমি মিস্টার আবরার শিকদার প্রণয়, অনার অফ পিএস কর্প। তবে এসব শুনে ভয় পাওয়ার মানুষ অবিনাশ নয়। সে এগিয়ে আসে এক ধাপ, কঠিন কণ্ঠে বলে, স্যালেন্ডার করুন, নইলে। হঠাৎ বিস্ফোরণের শব্দ। ফ্ল্যাট হ্যাভেনের এক প্রান্তে কিছু ধ্বংস হয়ে যাওয়ার শব্দ হয়। ঘরের দেওয়ালে লাগানো মনিটরে দেখা যায় বাইরের স্লো আলোর মাঝে মিলিটারি টিম ঢুকছে। অবিনাশ পুনরায় সাহসিকতায় গর্জে ওঠে, ইউ আর সাসপেন্ডেড। এ স্যার, ডোন্ট ট্রাই এনিথিং। এএসআর এর চোখে বিন্দুমাত্র চমক নেই। সে রিভলভারের নল দিয়ে কপাল ঠুকায়, মাথা নাড়ে ধীরে, ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে বলে, ভুল করেছে অফিসার। বলে অবিনাশকে কিছু বোঝার সুযোগ দেয় না। উপরে না তাকে ঠাস ঠাস করে আচমকায় দুটো বুলেট ঢুকিয়ে দেয় অবিনাশের কপালে। অবিনাশ অপ্রত্যাশিত ঘটনায় প্রতিরোধের সুযোগটা পর্যন্ত পায় না, বিধায় তার বোঝার আগেই সব ফুরিয়ে যায়। সে সহজেই লুটিয়ে পড়ে সাদা কার্পেটে মরানো মেঝেতে। মুহূর্তেই রক্তে রঞ্জিত হতে থাকে সাদা গালিচা। তবে সে পড়ে যায় ঠিকই, কিন্তু দায়িত্ববোধ তাকে বাঁচিয়ে রাখে। মৃত্যুর 1 সেকেন্ড পূর্বে সে গায়ের সর্বশক্তি দিয়ে বা হাতে রাখা রিভলভার তুলে দুর্বল হাতে গুলি চালিয়ে দেয়। প্রণয়ও কিছু বোঝার আগেই গুলিটা ঝড়ের বেগে ছুটে এসে তার বুকের বা পাঁজরে গেঁথে যায়। ফিনকি দিয়ে বুকের গরম রক্ত ছিটকে পড়ে মেঝেতে। তবে চমকায় না প্রণয়। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নেয়। নিঃশ্বাস ফুরিয়ে আসছে তার। সে হাঁটু ভেঙে পড়তে পড়তে বলে, মারার জন্য আর কোনো জায়গা পেলে না? বলতে বলতেই অবিনাশের পাশে লুটিয়ে পড়ে প্রণয়। পাশাপাশি দুটো দেহ, একজন দেশঘাতক, আরেকজন দেশপ্রেমিক। তবে এই গল্প কি এখানেই শেষ? বন্ধ চোখের মনিতে বারবার তীর্যকা আলোর ছটা এসে ঠিকরে পড়ার ঘুমের মধ্যেই বারবার চোখের পাতা কুঁচকে ফেলছে প্রিয়তা। মাঝে মাঝে কপাল জুড়ে দু একটা বিরক্তির চিহ্ন দেখা মিলছে। প্রিয়তা অনেকক্ষণ এপাশ ওপাশ করে আলোটাকে চোখে পড়া থেকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। এখন আবার কেমন শরীর সেদ্ধ হয়ে যাওয়ার মতো গরম লাগছে। এই দুইয়ের ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যেই প্রিয়তার ঘুম কেটে গেল। সে বিরক্ত মুখে চোখ খুলতেই থতমত খেয়ে গেল। তার মাথার উপরে ছাদটা আজ কেমন অন্যরকম লাগছে, খুব চেনা, কিন্তু প্রতিদিনের অভ্যাস নয়। কাঁচা ঘুম ভেঙেছে ভেবে মনের ভুল বলে উড়িয়ে দিল প্রিয়তা। চোখ কষলে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। 2 মিনিট ঝিমুনোর উদ্দেশ্যে মাথা ঝুঁকাতেই কারো পরিচিত কণ্ঠে একটা বাক্য ভেসে এলো। অতি পরিচিত অথচ অপ্রত্যাশিত নারী কণ্ঠটা কানে পৌঁছাতেই ধরফরিয়ে উঠল প্রিয়তা। তার সমস্ত ঘুম আলসেমি যেন এক ছুটে পালিয়ে গেল। সে তড়াক করে চোখ তুলে সামনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। ঘর ভর্তি মানুষের মধ্যে চেনা পরিচিত মুখগুলো চোখে পড়তেই অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল প্রিয়তা। তার মনে হচ্ছে সে হয়তো জেগে জেগে স্বপ্ন দেখছে। প্রিয়তাকে আহাম্মকের মতো তাকিয়ে থাকতে দেখে অনন্যা বেগম মেয়ের মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিলেন। অশ্রুসিক্ত টলমলে চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বললেন, 9 মাস কষ্ট করে পেটে ধরেছিলাম তোকে। তোকে জন্ম দিতে গিয়ে প্রাণের ঝুঁকিতেও পড়েছিলাম। ডাক্তার বলেছিল আমার প্রেগনেন্সি কমপ্লিকেটেড, টুইন বেবির জন্ম না দিতে, কিন্তু আমি কারো কথা শুনিনি। সবার বিরুদ্ধেও তোকে জন্ম দিয়েছিলাম এই দিন দেখব বলে। বলে আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলেন অনন্যা বেগম। অনুশ্রী বেগম বোনকে ধমকে বলল, আহ, চুপ কর। মেয়েটার উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেল, এখন কি এসব বলার সময়? প্রিয়তা যেন এসব দেখে আসমান থেকে টপকালো। উক্ত ঘটনার সব কিছুই তার মাথার 10 হাত উপর দিয়ে যাচ্ছে। অনুশ্রী বেগম মেয়ের পিঠে হাত বুলিয়ে বললেন, তুই এখন ঠিক আছিস তো মা? কোনো সমস্যা হচ্ছে না তো? প্রিয়তা কারো কথার কোনো জবাব দিতে পারল না। সে আসলে সত্যি মিথ্যার ঘোর থেকে বেরোতেই পারছে না। সে তো লেক কোয়ারেন্টাইনে ছিল, তাহলে এরা কথা থেকে এলো। প্রিয়তার ভাবনার মাঝেই ইনায়া নিজের উঁচু পেটটা ধরে ধরে এসে প্রিয়তার সামনে বসলো। আচমকাই প্রিয় বান্ধবীর গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল।
আবেগে আপ্লুত কণ্ঠে বলল, তুই খুব খুব খারাপ প্রিয়। তুই কিভাবে এতটা স্বার্থপর হলি বল? কিভাবে আমার সাথে একটা কথাও না বলে এই 4 বছর থাকলি? তুই আমার থেকেও ভালো বন্ধু পেয়ে গেছিস তাই না? আমি বুঝে গেছি, খুব খুব স্বার্থপর তুই, একদম তোর ভাইয়ের মতো। ইনায়াকে দেখে প্রিয়তার মুখ হা হয়ে গেল। সে বড় বড় চোখে তাকিয়ে রইল ইনায়ার দিকে। 4 বছরে মেয়েটা কেমন পাল্টে গেছে, আগের থেকেও বেশি মিষ্টি ও গোলুমুলু, সারা শরীরে কেমন মাতৃত্বের ছাপ। আবার পেট দেখেও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ছানা আসবে। প্রিয়তা এবার সবাইকে ছেড়ে আশেপাশে চোখ ঘোরালো। চারপাশের পরিবেশ দেখে প্রিয়তার মাথা ঘুরে উঠল। দক্ষিণ দিকের খোলা জানালার ওপারে দেখা যাচ্ছে শিকদার বাড়ির বারান্দা। প্রিয়তা সারা ঘরে চোখ ঘুরিয়ে দেখল। এটা তারই চিরচেনা নিবাস, যার সাথে জড়িয়ে আছে প্রিয়তার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। হ্যাঁ, এটা সেই ঘর যেখানে প্রিয়তা কাটিয়েছে নিজের জীবনের গুরুত্বপূর্ণ 16টা বছর। প্রিয়তার ভাবনার মাঝেই ঝড়ের বেগে ছুটে এসে কেউ তার বুকে আছড়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় তাল সামলাতে পারল না প্রিয়তা, একটু হেলে বলল। তন্ময় শক্ত করে আপুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অভিমানী কণ্ঠে বলল, তুমি কিছুতে আমার প্রিয় আপু হতে পারো না। আমার প্রিয় আপু কখনো বকলো, কখনো আমার কষ্ট দেয়নি, কিন্তু তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তন্ময়ের উপর চোখ পড়তেই প্রিয়তার চেহারার কোমল হয়ে এলো, দৃষ্টির কৌতূহল নিভে গেল। সে তন্ময়ের মাথায় হাত রেখে বলল, ভাই। প্রিয়তার এক শব্দে তন্ময়ের গলার জোর আরো বেড়ে গেল। এবার তন্ময়ের দেখা দেখি তীরা আর তরিও ওরা দুপাশ থেকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। ইনায়া আর উষাও তাই করল। সবার এসব সেন্টিমেন্টাল মেলোড্রামা দেখে মুখের সামনে তুড়ি বাজিয়ে হাই তুলল অরণ্য। অলস কণ্ঠে বলল, আরও জোরে দেখি কাহার গলায় কত জোর। যে ফার্স্ট হবে তাকে দ্য গ্রেট অরণ্য শিকদার তরফ থেকে 5 টাকার ললিপপ উপহার দেওয়া হবে। তবে অরণ্যকে ওরা কেউ পাত্তা দিল না। অনুশ্রী বেগম এবার বিরক্ত হয়ে বললেন, এই তোরা ছাড় তো ওকে, মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দে তো। জানি কত কষ্ট পেয়েছে মেয়েটা। অনুশ্রী বেগমের কথায় আশ্চর্য হলো প্রিয়তা। কষ্ট পেয়েছে মানে? সে আবার কবে কষ্ট পেল? আর এখানেই বা আসলো কেমন করে? এবার মুখ খুলল প্রিয়তা, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, আমি তো কানাডায় ছিলাম, এখানে আসলাম কি করে? প্রিয়তার প্রশ্নে সবাই এক মুহূর্তে চুপ হয়ে গেল। তোকে আমি নিয়ে আসছি। ভিড় ঠেলে এগিয়ে আস্তে আস্তে কথাটা বলল প্রীতম। 4 বছর পর ভাইকে পুনরায় চোখের সামনে দেখে প্রিয়তার মনে পড়ে গেল 4 বছর আগের বিষাক্ত সে কথা। হ্যাঁ, এই প্রতীক শিকদার প্রীতমের এক একটা কথা প্রিয়তার কলিজা জ্বালিয়ে দিয়েছিল। যার যার ঘা পৌঁছেছিল প্রিয়তার রুহু অবধি। তাই এত বছর পর এই মানুষটাকে পুনরায় দেখে বৃত্তৃষ্ণায় মুখ ফিরিয়ে নিল প্রিয়তা। বোনের চোখে ঘৃণা আর এই নীরব প্রত্যাখ্যানের ভেতর ভেতর ভেঙে চুরে চুরমার হয়ে গেল প্রীতম। প্রিয়তা মাথা নিচু রেখেই প্রশ্ন ছুড়ে দিল, আমি এইখানে আসলাম কি করে সেটা জানতে চাইছি। প্রীতম কষ্ট পেলেও বেশি আবেগ দেখালো না। প্রিয়তার হাতে 1 গ্লাস পানি আর একটা ট্যাবলেট দিয়ে বলল, ওটা অনেক বড় কাহিনী, এটা খা, বলছি শোন। প্রিয়তার ইচ্ছা না থাকলেও কোনো বাক্য ছাড়াই ঔষধটা খেয়ে নিল। জানতেও চাইল না কিসের ওষুধ। প্রিয়তা গ্লাসটা টেবিলের উপরে রেখে শান্ত কণ্ঠে বলল, এখন বলো। তবে কিছুই বলল না প্রীতম। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ধীরে সুস্থে সব জানতে পারবে, আগে খেয়ে দিয়ে একটু ফিট হয়ে নে। বলে চলে গেল প্রীতম। এতে বেশ খেপে গেল প্রিয়তা। তবে নিজের বারন্ত রাগ চিবিয়ে হজম করে নিল, কারণ সে অবাধ্য হতে পারে কিন্তু বেয়াদব নয়। আর বিশ্বাসঘাতকতা এদের জন্মের অভ্যাস, তাই আশা রাখাটাই মূর্খতা। তবে মস্তিষ্কে বুঝিয়ে নিলেও মনকে শান্ত করতে পারল না প্রিয়তা। হাজার প্রশ্নে তার মস্তিষ্কে জট পাকিয়ে যাচ্ছে। অনুশ্রী বেগম আদুরে কণ্ঠে বললেন, জামা ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আমার মেয়েটা কতদিন ঠিক মতো খায় না, হয়তো একদম চিকন কাঠি হয়ে গেছে। জামা ফ্রেশ হয়ে আয়। বলে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। অনুশ্রী বেগম তীরার উদ্দেশ্যে বললেন, থিরা যাও, মেজ বউকে সাবধানে ওর ঘরে নিয়ে যাও।
তীরাও বড় আম্মুর কথায় দুপাশে মাথা কাত করলো। তিনি এবার উষা ও পূর্ণতার উদ্দেশ্যে বললেন, সেজ বউ, ছোট বউ, রান্নাঘরে আসো। শাশুড়ির কথায় উষা পূর্ণতা কাটা হয়ে দাঁড়ালো। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লক্ষ্মী বৌমার মতো শাশুড়ির আদেশ মেনে সুরসুর করে রান্নাঘরে চলে গেল। হেলথ কেয়ার হাসপাতাল, রুম নাম্বার 555। সাদা ধবধবে বিছানার প্রায় অর্ধমৃত নিথর শরীরটা পড়ে আছে, হাতে ক্যানুলা, মুখে অক্সিজেন মাস্ক। হুঁশ নেই আজ প্রায় 4 দিন। আল্লাহর দোয়ায় শুধু নিঃশ্বাস পড়ছে কোনো মতে। তার মাথার দুপাশে চোখ বন্ধ অবস্থায় কপালে হাত চেপে বসে আছে আবির্ভাব আর শুদ্ধ। দুজনের গায়েই হসপিটাল অ্যাপ্রন। দুজনের মুখ দেখেই মনে হচ্ছে তারা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। একটানা কয়েক ঘন্টা যাবৎ বসে চিন্তা করার দরুন আবির্ভাবের ঘাড় কোমর ব্যথায় টনটন করছে। আবির্ভাব শরীর টান টান করে বসতে নিলেই আচমকা লাফিয়ে উঠল। খুশিতে মৃদু চিৎকার দিয়ে বলল, ভাই তুই বেঁচে গেছিস। আবির্ভাবকে হঠাৎ চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে দেখে ধরফরিয়ে উঠল শুদ্ধ। ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, কাকি কি হয়েছে? বলে সামনে তাকাতেই সেও থমকে গেল। খুশিতে দুই বন্ধুর চোখ চিকচিক করে উঠল। প্রণয়ের হালকা হালকা সেন্স ফিরছে। সে দুর্বল চোখে দৃষ্টি মেলে তাকালো দু বন্ধুর দিকে। ওরা টলমলে চোখে তাকিয়ে আছে। দুজনকে দেখে মনে হচ্ছে 4 দিন পর তারা নিজেদের প্রাণ পুনরায় ফিরে পেয়েছে। প্রণয় নিজের অবস্থান বুঝতে পারল না। পুনরায় চোখ বন্ধ করে সব মনে করার চেষ্টা করলো, তবে মনে করার থেকে বেশি বুকের ব্যথায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। প্রণয় ব্যথার তীব্রতায় চোখ মুখ বিকৃতি করলো। ঘটনার আগা গোড়া সব বুঝতে পেরে দু বন্ধুকে অকথ্য ভাষায় কিছু গালি দিল। দুর্বল কণ্ঠে থেমে থেমে বলল, কোন শালাটা আমাকে এখানে নিয়ে এসছে? শুধু একবার নামটা জানতে পারি, গুলি করে তার 72 লাখের খুলি উড়িয়ে দেব। এখন মরবে না, একটু পরে মরবে, তার নাই ঠিক। এমন অবস্থায়ও মুখ দিয়ে চটাং চটাং কথা বের হচ্ছে। তবে প্রণয়ের কথা শুনে ওরা দুজনেই রেগে গেল। তারা কিনা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই শালাকে তুলে এনেছে, আর আবির্ভাব নিজের মেজাজ ঠিক রাখতে পারল না। পাশে পড়ে থাকা লোহার স্টিকটা হাতে তুলে নিল। শুদ্ধের উদ্দেশ্যে দাঁত কিরমির করে বলল, এই ধর তো, ধর ওই শালারে। আর ওর 72 লাখ যদি খুলে না নিয়েছি তবে আমার নামও আবির্ভাব না। আবির্ভাব রাগে ফুসফুস করতে করতে ডান্ডার বাড়ি মারতে নিলেই তাকে পেছন থেকে জাপটে ধরল শুদ্ধ। মৃদু চিৎকার দিয়ে বলল, শান্ত হ ভাই, ওই শালা অসুস্থ, এখন মারলে মরেই যাবে। আবির্ভাব রেগে আগুন হয়ে বলল, ওই ছাড় ছাড় বলছি, আজ ওই শালার মরার সব ঘুচে দেব। ওই শালা নাকি মরতে চায়। বলে প্রণয়ের পাশে সজোরে একটা বাড়ি মেরে দিল। বুকের ব্যথা আর পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল প্রণয়। শুদ্ধ আবির্ভাবের হাত থেকে লোহার স্টিকটা নিয়ে ফেলে দিল। আবির্ভাব আবার তেড়ে গিয়ে বলল, ওই শালা মরে যেতে চাস? আয় তোকে গলা টিপে মেরে দে। শালা সঠিক সময় যদি না যেতাম কি হতো তোর? প্রণয় ঠোঁট কামড়ে হাসলো। ব্যথা গিলে নিয়ে এক কথায় জবাব দিল, মরে যেতাম। এবার আবির্ভাবের মাথায় আগুন ধরে গেল। শুদ্ধ অবস্থা বেগতিক দেখে কথা কাটাতে বলল, তুই ওকে নিয়ে পড়ে আছিস? তোর বউ অনেকবার ফোন করেছিল, তখন যা কথা বলে আয়। বউয়ের কথা উঠতেই শান্ত হয়ে গেল আবির্ভাব। সিরিয়াস মুখে ফোন হাতে নিয়ে দেখলো সত্যি তাই। আবির্ভাব একবার দু বন্ধুর দিকে তাকিয়ে মেসেজে লিখে দিল, আমার আসতে দেরি হবে, তুমি জেগে থেকো না, খেয়ে ঘুমিয়ে পড়ো। মেসেজ সেন্ড করে ফোন রেখেই কেবিন থেকে চুপচাপ বেরিয়ে গেল আবির্ভাব। হঠাৎ এই ভোল বদলের কারণ বুঝলো না শুদ্ধ, তবে ভারী দীর্ঘশ্বাস ত্যাগ করলো প্রণয়। বিকেল 3টা। শিকদার বাড়ির বাচ্চা বুড়ো সবাই দল বেঁধে শপিং মল তুলে আনতে গেছে, কারণ কালকেই ঈদুল ফিতর। তাই আজকে পুরো শপিং মল ঝেড়ে মুছে সাফ করে দিবে শিকদার বাড়ির শাহজাদিরা। তাই বাসায় বর্তমান কেউ নেই বললে চলে। কেবল থেকে গেছে প্রিয়তা, ইনায়া আর একজোড়া কপতি। সবাই শপিং এ যাবে শুনে অনেক খুশি হয়েছিল ইনায়া, যাওয়ার বায়নাও ধরেছিল, কিন্তু বরের চোখ রাঙানোতে আর যেতে পারেনি। প্রিয়তাকে অনেক তোলমন্দন করার পরও প্রিয়তা যেতে রাজি হয়নি। আর 4 দিনের মধ্যেই প্রেমের একটা বিরাট আর্ট এক্সিবিশন আছে, তাই প্রেমও যায়নি। অনুশ্রী বেগম যখন উষাকে বলেছিলেন, ছোট বউ রেডি হয়ে নাও, শপিংয়ে যাবে,
তখন প্রেম ভরা আসরে দাঁড়িয়ে কাট কাট জানিয়ে দেয়, না আম্মু, তোমরা যাও, আমার বউ আমার সাথে থাকবে। বলে চুপচাপ বউয়ের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিল। ভরা সম্মুখে ছেলের এমন কথায় লজ্জায় পড়েছিল 4 কর্তা ও 4 গিন্নি। তাদের বাড়ির সব ছেলেই পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে ছোট ছেলে। যে ছেলেটা এক সময় স্বল্পভাষী গম্ভীর মেজাজের ছিল, সেই ছেলেটাই এখন ঠোঁট কাটার কথা বলে। তবে এসব দেখে মোটো মনক্ষুণ্ণ হন না অনুশ্রী বেগম। তিনি মনে মনে বড় শান্তি পান, কারণ তিনি তো এটাই চেয়েছিলেন। নামাজের শেষের সকল মোনাজাতে শুধু একটাই প্রার্থনা করতেন, ওনার সব ছেলে মেয়ে যেন জীবনে উপযুক্ত জীবনসঙ্গী পায়, তারা যেন সুখে থাকে, খুশিতে থাকে। বাড়ি ফাঁকা থাকায় নিরিবিলি নীরব পরিবেশ। চৈত্রের বিকেলে মিঠে রোদ এসে গায়ে লাগছে। সোনালি রোদের আভায় চকমকিয়ে উঠছে গোলাপি গালের ফর্সা চামড়া। অদূরে ইচ্ছেমতি নদী প্রবাহিত, মাতলা বাতাস উড়ে যাচ্ছে লাল রঙা শাড়ির আঁচল। তবে সেসবের ধ্যানে নেই উষার। সে চায়ের কাপে চুমুক দিতে দিতে দূরের শস্য শ্যামল ধান জমির দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। তবে আচমকাই নিজের খেয়ালে হারালো উষার শরীরে খেলে গেল এক চেনা সুখের শিহরণ। খয়েরি ঠোঁটের ঝলকে উঠল এক টুকরো দীপ্তিময় হাসি। হালকা হালকা গরমের মধ্যে ঘামে ভেজা শীতল কোমরে উষ্ণ হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠল নারী শরীর। কানের কাছে বাতাসের মৃদু গুঞ্জনের সাথে শোনা গেল প্রিয় সেই কণ্ঠ। পরন্ত বিকেলে বরকে ফেলে একা একা চা খাওয়া অন্যায়, এটা কি জানেন না মিসেস স্বপ্নসুন্দরী? উচ্চারিত শব্দ তরঙ্গের সঙ্গে তপ্ত নিঃশ্বাসের গরম ভাব এসে আশ্রে পড়ল উষার কানের লতিতে। পুরুষালী বলিষ্ঠ 2 হাতের বন্ধনে আদরে জড়িয়ে গেল তার তনু শরীর। প্রেম পা টিপে টিপে এসে পেছন থেকে জড়িয়ে নিয়েছে তার বুকে। উষার পিঠ থেকে সে প্রেমের বুকে। প্রেম পুনরায় বলল, 1 কাপ চায়ের সাথে আমাকেও খেতে পারবো? উষা চায়ের কাপটা রেলিংয়ে রেখে প্রেমের দিকে ঘুরে দাঁড়ালো। 2 হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে সন্ধিহান কণ্ঠে বলল, আপনি তো এমন নষ্ট পুরুষ ছিলেন না, তবে দিন দিন আপনাকে এত নষ্টামি শিখাচ্ছে কে শুনি? বউয়ের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রেম। উষার কোমর চেপে ধরে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শাড়ির আঁচল সরিয়ে ফর্সা পেটে স্লাইড করতে করতে অধীর কণ্ঠে বলল, ঘরে এমন রসমালাইয়ের মতো বউ থাকতেও যে পুরুষের চরিত্র ফুলের মতো পবিত্র, সেই সব পুরুষদের আমি ঘৃণা করি। তারা মূলত জটিল গোপন সমস্যায় আক্রান্ত বউ। প্রেমের উষ্ণতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উষার শরীরে। উষা প্রেমের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে হাত রাখলো। প্রেমের জলাইন অনেক শার্প অ্যান্ড অ্যাট্রাকটিভ। উষা চাপা কৌতূহল দেখিয়ে বলল, গোপন সমস্যাটা আবার কি? উষার কথায় ঠোঁট কামড়ে হাসলো প্রেম। উষাকে রেলিং এর সাথে ঠেসে দাঁড় করালো। ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে সেখানে শব্দ করে চুমু খেলো। পুনরায় সেখানে নিজের খোঁচা খোঁচা দাড়ি ঘষে দিয়ে বলল, তোর স্বামীরও যদি গোপন সমস্যা থাকতো তবে বুঝতে পারতেন স্বপ্ন সুন্দরী কত ধারে কত চাল। খোঁচা খোঁচা দাড়িতে ব্যথা পাচ্ছে উষা, তবুও ভালো লাগছে। কিন্তু প্রেম এটা কি করলো? উষা পুনরায় কৌতূহল নিয়ে শুধালো, সমস্যা গোপন রাখলেই তো সমস্যা বাড়বে, সবাইকে বললেই তো সমস্যার সমাধান হবে। আর আমার বরের গোপন সমস্যা, ওপেন সমস্যা, কোনো সমস্যাই নেই, বুঝলেন? বউয়ের কনফিউজড দেখে প্রেমের নিজের পুরুষত্বের উপর বিরাট গর্ব হলো। সে উষার চোখে চোখ রেখে শুধালো, তুমি জানো গোপন সমস্যা কি? উষা 2 পাশে পাশে না সূচক মাথা ঝাঁকালো। প্রেম পুনরায় ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, যাদের গোপন সমস্যা আছে তারা বড়ই অভাগারে বউ, তারা চাইলেও আমার মতো বউকে কান্না করাতে পারে না। উষা সহসা ভ্রু কুঁচকালো। কেন? প্রেম উত্তর না দিয়ে ঠোঁট কামড়ে ধরল। মাথায় তার শয়তানি বুদ্ধিতে কিলবিল করছে। বউ তার কাল রাতে ভালোবাসতে না দিয়েই ঘুমিয়ে পড়েছিল। তার সুদ সে এখন তুলবে। তাই অসংলগ্ন হাতের ছোঁয়ায় উষাকে একটু একটু করে পাগল করে দিতে লাগলো। উষার কথার প্রতি উত্তর না করে তাকে ঘুরিয়ে দিল। পিঠ থেকে চুল সরিয়ে ফর্সা পিঠে টুকরো টুকরো চুমু আঁকতে লাগলো। অবনীলায় আদর পেয়ে উষার পেটের ভেতর প্রজাপতি উঠছে, সুখের শিহরণ ছড়াচ্ছে রগে রগে।
প্রশ্ন উত্তরের জটিলতা ভুলে গেছে সে সেই কবে। এক সময় উষার ব্যাকুল কণ্ঠ শোনা গেল। ঘরে চলো প্রেম। বউয়ের শ্বাস প্রশ্বাসের ঘনত্ব আর দৃষ্টির ব্যাকুলতা দেখে বিশ্বজয়ের হাসি দিল প্রেম। বউয়ের চুল আঁকড়ে অস্থির অন্তিম চুমু খেয়ে বলল, বাই বাই বউ, রাতে দেখা হবে। বলে উষাকে ছেড়ে দিল প্রেম। উল্টো ঘুরে চলে যেতে নিলেই পেছন থেকে হাত টেনে ধরল উষা। লজ্জা মিশ্রিত অসহায় কণ্ঠে বলল, প্লিজ যেও না, আই ওয়ান্ট টু ইউ। প্রেম পিছন ফিরল। বউয়ের কাতর চোখ দুটো দেখে প্রেমের বুকের ভেতর ধকধক করে উঠল। সে আবার বউয়ের আবদার ফেলতে পারে না। প্রেম মনে মনে নিজের প্রতিশোধ স্পাহাকে গালি দিয়ে বলল, চলোই যাক বালের প্রতিশোধ। প্রেম চিন্তা ভাবনা ছুটে ফেলে এক ছুটে এসে উষার কম্পিত ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হার্ট কিস করতে করতে বলল, আর কখনো তেরামি করবে আমার সাথে? উষা তড়িৎ পেকে দুপাশে মাথা নাড়ল। ঠোঁটের ভাঁজ থেকে ঠোঁট সরিয়ে অস্থির হাতে প্রেমের শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে বলল,